শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আর আজকে আমার সঙ্গে স্ট্রেট কাট প্রশ্নের মুখোমুখি হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আখতার হোসেন। স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আমিও খুব ভালো আছি, থ্যাংক ইউ আমার শোতে আসার জন্য। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। কেমন চলছে আপনাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কাজ? জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের পরে আমরা খুব অল্প সময় অতিবাহিত করেছি। আমরা দলের বিস্তৃতি নিয়ে কাজ করছি, মানুষের সাড়া পাচ্ছি। আমাদের সঙ্গে সারা দেশের মানুষেরা যোগাযোগ করছেন, তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করছেন, আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন। সব মিলিয়ে ভালো চলছে। আচ্ছা, আপনারা কি বিভিন্ন এলাকায় মানে স্থানীয় পর্যায়েও দেওয়া শুরু করেছেন কমিটি? আমাদের জাতীয় নাগরিক পার্টিতে দুইজন মুখ্য সংগঠক রয়েছেন, সার্জিস এবং হাসনাত। তারা দুইজনই সারা দেশের জেলাগুলোকে কয়েকটা অঞ্চলে বিভক্ত করেছেন এবং আমাদের যারা সংগঠকেরা আছেন, মুখ্য সংগঠকেরা আছেন এবং যারা সদস্যরা আছেন, তারা সকলে মিলে সারা দেশের সবগুলো জেলায় এবং উপজেলায় কমিটি দেওয়ার কাজ শুরু করেছেন। আপনারা কি মাননীয় প্রধান উপদেষ্টার ভাষ্যমতে যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে সেটাকে সামনে রেখে প্রিপারেশন নিচ্ছেন? আমরা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই প্রথম দিকে আমরা সংস্কারের কথা বলেছি এবং একই সাথে বিচারের দৃশ্যমান কার্যক্রমের কথা বলেছি। সেক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে সময়সীমার কথা বলেছেন, সেই সময়সীমার মধ্যে যদি এই কার্যক্রমগুলো সম্পন্ন করা সম্ভব হয়, তো আমাদের নির্বাচন যে কোনো সময় হলেই আমরা যে কোনো সময়ের জন্য প্রস্তুত আছি। তিনি তো বলেছেন যে মানে এই সময়টাকে ফিক্স রেখে বাকি কাজ নির্ধারণ হবে, বাকি কাজের উপর আসলে সময়টা নির্ধারিত থাকবে না নির্বাচনের। সেক্ষেত্রে আমরাও মনে করি যে সংস্কারের ক্ষেত্রে এটা আনলিমিটেড সময় পাওয়া উচিত না। সংস্কারের ক্ষেত্রেও এবং বিচারের দৃশ্যমানতার ক্ষেত্রেও সময়গুলো পাওয়া উচিত, যে আসলে কতটুকু সংস্কার হচ্ছে, মধ্যমেয়াদী স্বল্পমেয়াদী যে সংস্কারগুলো আছে সেটা রোডম্যাপটা সরকারের পক্ষ থেকে ক্লিয়ার হওয়া প্রয়োজন। আচ্ছা, আপনাকে সদস্য সচিব করা হবে কিনা এটা নিয়ে আপনাদের পার্টি গঠনের আগে বেশ আলোচনা হয়েছে এবং সেই আলোচনাটা শুধুমাত্র আপনাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে একেবারে সোশ্যাল মিডিয়াতেও গণহারে মতামত দেওয়ার উপরে চলে এসেছিল। তারপরে আসলে আপনারা কোন প্রক্রিয়ায় সিদ্ধান্তে গেলেন এবং আপনি সদস্য সচিব হলেন? আমরা জাতীয় নাগরিক পার্টিতে যারা এখন নেতৃত্বে আছি, আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে বোঝাপড়ার মধ্য দিয়ে আমাদের কমিটির কার্যক্রমের দিকে আমরা এগিয়েছি। মোতার দাগে আমাদের প্রত্যেকের পূর্বতন রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠের রাজনীতিতে কার কতটুকু ভূমিকার প্রশ্ন, একই সাথে গ্রহণযোগ্যতার যে বিষয়গুলো আছে, দক্ষতার যোগ্যতার যে বিষয়গুলো আছে, সব মিলিয়ে নীতি আদর্শের জায়গা থেকে আমাদের মতাদর্শের প্রতি শ্রদ্ধাবোধের যে প্রশ্ন, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা নিজেদের সাথে আমরা কয়েকবার আমরা আলাপ আলোচনায় বসেছি এবং আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়ার মধ্য দিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা নেতৃত্ব নির্বাচনের দিকে অগ্রসর হয়েছি। এই আদর্শের জায়গাটায় যখন আসলো তখন একটুখানি জানতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা আবু বাকের মজুমদার তিনি বলেছেন যে আমরা জাতীয় নাগরিক পার্টির লেজুর ভিত্তিক সংগঠন না, আমাদের সাথে তাদের সম্পর্কটা আদর্শিক। এবং জাতীয় নাগরিক পার্টির নেতা মোল্লা মোহাম্মদ ফারুক তিনি বলেছেন যে জাতীয় নাগরিক পার্টির কোনো সুনির্দিষ্ট আদর্শ নেই। সো আদর্শ না থাকাটাই কি আপনাদের আদর্শ, না কি আসলে আপনাদের আদর্শটা কি? আমরা বাংলাদেশে ডানপন্থী এবং বামপন্থী ধারার যে রাজনীতি, যেগুলোকে বেসিক্যালি আদর্শিক রাজনীতি বলা হয়, এই বাইনারির বাইরে এসে আমরা একটা মধ্যমপন্থী রাজনীতি চর্চার কথা বলেছি, যেখানে নাগরিকের মর্যাদা এবং অধিকার সব থেকে বড় প্রশ্ন হয়ে আমাদের সামনে ধরা দেয়। এবং আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে নতজানু অবস্থা সর্বসময় বিরাজ করেছে, তার বাইরে এসে একটা শক্তিশালী পররাষ্ট্রনীতির অবলম্বন করা, বাংলাদেশকে স্বনির্ভর করে তোলা এবং এই যে ডান বামের যে আদর্শিক বিভাজন, সেই বিভাজনের মধ্যে না গিয়ে বরং বাংলাদেশে বসবাসরত সকল জনগণের যত সম্প্রদায় আছে সকলের যে ন্যায্য হিস্সা, সেই হিস্সা প্রদানের যে রাজনীতি সেটা আমরা করতে চাই, সেটাকেই আমরা আমাদের আদর্শ হিসাবে ধারণ করি। প্রিমেসি ইনবিল্ট জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্মেক্স। একটুখানি আসি যে আপনাদের দলকে অনেকে কিংস পার্টি বলতে চান, আবার আপনারা সেটা বারবার খণ্ডনও করেছেন যে কেন আপনারা আসলে কিংস পার্টি না। তবে এই কথা তো সত্য, আসলে
তিনজন উপদেষ্টা ছিলেন ছাত্রদের প্রতিনিধি হিসেবে, যাদেরই একজন আসলে পদত্যাগ করে আপনাদের দলের প্রধান হয়েছেন এবং বাকি দুইজনকে তাহলে আপনাদের পক্ষের মানুষ হিসেবেই যদি গণ্য করা হয় সেটা নিশ্চয়ই খুব একটা অপরাধের বা ভুল হবে না। সেই প্রেক্ষিতে গণ অধিকার পরিষদ দাবি করেছেন যে মাহফুজ আলম, মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের পদত্যাগের দাবি করেছেন এবং তারা ভাবেন যে তাদের এই দাবি নির্বাচন নিরপেক্ষ হবে না যদি ওনারা দুজন উপদেষ্টা পরিষদে থাকেন। এই ব্যাপারে আসলে কি ভাবছেন আপনারা? যে তিনজন উপদেষ্টা হিসেবে সরকারে গিয়েছিলেন তাদের সঙ্গে আমাদের দীর্ঘ সময় রাজনৈতিক বোঝাপড়া আছে। আমাদের এই রাজনৈতিক বোঝাপড়া থাকা এবং আমাদের আদর্শিক চিন্তাধারার ক্ষেত্রে মিল থাকার ক্ষেত্রে আমরা হয়তো একই পথে আমরা চলেছি, কিন্তু গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে যখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন ছাত্রদের হিস্সা পাওয়ার জায়গা থেকে তিনজন ছাত্র প্রতিনিধি সরকারে গিয়েছেন এবং তারা সেখানে তাদের জায়গা থেকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে কারো প্রতি কোনো বিদ্বেষমূলক আচরণ বা কারো কোনো রাজনৈতিক সভা সমাবেশ এখন পর্যন্ত ভণ্ডুল করেছেন বা কারো কোনো রাজনৈতিক যারা ফেসিবাদ বিরোধী পক্ষ ছিলেন কারো কোনো সভাকে করতে দিবেন না, এটা তারা করেছেন এরকম কোনো অভিযোগ কিন্তু তাদের প্রতি নেই। কিন্তু একটা সত্য যে আমরা যারা নাগরিক পার্টিতে আছি বা এর আগে গণতান্ত্রিক ছাত্র শক্তিতে ছিলাম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেরিফেরিতে আমরা যারা রাজনৈতিকভাবে সক্রিয় ছিলাম, আমাদের সাথে এই তিনজন ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের একটা বোঝাপড়ার জায়গা সবসময়ই ছিল। এই বোঝাপড়ার জায়গা থেকেই যদি কেউ কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেন তাহলে এটাকে আমি ভুল অ্যাপ্রোচ হিসেবে দেখব। না, ধরেন এই সরকারে তো সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নেই, কিন্তু আপনার রাজনৈতিক দল পরে গঠন করার কারণে যদি বলা হয় যে আপনাদের দুজন প্রতিনিধি ওখানে আছে তাহলে কি খুব একটা ভুল বলা হবে কিনা? না, আমাদের তো বরং উল্টোটা, যে সরকারের কোনো ব্যক্তি যদি আমাদের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চান তাহলে অবশ্যই তাকে সরকারের শরিকানা ছেড়ে দিয়ে এসে আমাদের জনগণের কাতারে এসে আমাদের সঙ্গে যুক্ত হতে হবে। যেমনটা নাহিদ ইসলামের ক্ষেত্রে ঘটেছেন, তিনি সরকারে ছিলেন, আমাদের দলের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন এবং তিনি সরকার ছেড়ে দিয়ে এসেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অতএব আমাদের দলের কোনো প্রতিনিধি সরকারে আছে বিষয়টা এরকম নয়, বরং গণঅভ্যুত্থানের শরিক যারা তারা সরকারে আছেন। তবে এই প্রশ্নটা তো বারবার জনগণের মনে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বারবার বলেন যে এই সরকার আসলে ছাত্রদের সরকার। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন প্রথম ঢাকায় নামলেন তারপরে বললেন যে আমাকে ছাত্ররা আসলে এই কাজটি দিয়েছে, এই দায়িত্বটি দিয়েছে, এবং সেই ছাত্ররাই যখন একটি রাজনৈতিক দল করে তাদের আসলে কতটা প্রভাব থাকে। প্রধান উপদেষ্টা যখন ঢাকায় এলেন সেই সময় প্রেক্ষাপট আপনি বিবেচনা করে দেখেন যে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের জনগণ যারা আছেন তাদের সকলের অংশগ্রহণের ভিতর দিয়ে একটা পরিবর্তিত প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছে, যেখানে ছাত্ররা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের কথা বলেছেন সামগ্রিকভাবে প্রধান উপদেষ্টা। এখন আমরা যারা নতুন রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপটে রয়েছে আমরাই সরকারকে লেজিটিমেসি দিয়েছি এমনটা আমরা মনে করি না। আমরা মনে করি যে সামগ্রিকভাবে বাংলাদেশের সকল পক্ষ মিলেই এই সরকারের লেজিটিমেসি, এবং যার ক্ষেত্রে ছাত্ররা সামগ্রিকভাবে যাদেরকে ছাত্র হিসেবে ট্রিট করা যায়, যারা আন্দোলনে শরিক হয়েছেন, জীবন দিয়েছেন, তারাই সরকারকে লেজিটিমেসি দিয়েছে। ওকে, সে ঠিক আছে। আবার এখন তো আসলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি নির্বাচনের কথা বলছে, সরকারের সমালোচনা করছে। নির্বাচন যদি ডিলে করে তাহলে আসলে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা আছে সেটা বলছে। আবার অনেকে এই সম্ভাবনাও দেখছেন যে আপনারা দল গোছানোর আগে আসলে কোনো নির্বাচন হবে না, আপনাদেরকে এই সুবিধাটুকু হয়তো এই সরকার দিতে চাইছে। এ বিষয়ে কি বলবেন? দল গোছানোর প্রেক্ষাপটে যদি আমরা কথা বলি যে একটা রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্য যতটুকু শর্ত পূরণ করতে হয় বা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য যে পদ্ধতিগুলোর মধ্য দিয়ে যেতে হয় অতটুকু অর্জন করবার মতো সক্ষমতা এনসিপির আছে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকগুলো জেলাতেই আমাদের সঙ্গে যুক্ত হবেন, নতুন মানুষেরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। অতএব আমাদেরকে আলাদা করে সময় দেওয়ার প্রয়োজন সরকারের নেই। আমরা বরং সরকারকে বলেছি যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে, এবং নির্বাচনের অগ্রসর হওয়ার ক্ষেত্রে অবশ্যই সংস্কারকে প্রাধান্য দিতে হবে। যেহেতু 54 বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছি বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজাবার, সেক্ষেত্রে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এবং একই সাথে মানুষেরা যে আকাঙ্ক্ষায় জীবন দিলেন এক নতুন বাংলাদেশ 2.0, তেমন এক বাংলাদেশের প্রেক্ষাপট রচনা করে দিয়ে যাওয়া। তো সেক্ষেত্রে আমরা সরকারের কাছে বরং দাবি জানাই যে সরকার যত দ্রুত সম্ভব, সরকারের তরফ থেকে অলরেডি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, তারা 6 মাসের একটা সময়সীমা নির্ধারণ করেছেন এবং রাজনৈতিক দলগুলোর থেকে তারা পরামর্শ চেয়েছেন।
সংস্কারের কোন কোন প্রেক্ষাপটে কোন কোন রাজনৈতিক দলগুলো কতটুকু একমত, আমরা আমাদের দলের পক্ষ থেকেও সেখানে মতামত জানিয়েছি। আমরা আশা করব যে সরকার এই বিবেচনাগুলোকে নিয়ে অতি দ্রুত জুলাইয়ের যে ঘোষণাপত্র এবং একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই চার্টারের কথা বলেছেন, তার মধ্য দিয়েই যেন নির্বাচনের দিকে অগ্রসর হয়। আপনারা কি কোনো দলের সঙ্গে জোট করার কথা ভাবছেন নির্বাচনের জন্য? আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথমত এককভাবে নিজেদের বিস্তৃতি পরিধি সেগুলো নিয়ে আমরা ভাবছি এবং একই সাথে জোট করার বিষয়টাকে আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না। বাংলাদেশের রাজনীতিতে বা গোটা বিশ্বেই জোট একটা কমন বিষয়। লক্ষ্য, আদর্শ এবং তৎকালীন যে পরিস্থিতি সেটাকে বিবেচনায় নিয়ে আমরা যদি কোনো জোটের নেতৃত্ব দিতে পারি সেটা হতেও পারে। আবার জোটের বাইরে গিয়ে একক সক্ষমতায়ও যদি আমরা নির্বাচনের দিকে আগাই সেটাও হতে পারে। মানে জোট করলে আপনাদের নেতৃত্বে কোনো জোট হবে, তাই কি? আমরা আশা করি যে অনেকগুলো রাজনৈতিক দল আছে যাদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে, তাদেরকে সাথে নিয়ে হয়তো আমরা নেতৃত্ব দিতে পারবো কোনো একটা রাজনৈতিক তাদের সাথে জোটে। বেশি আদর্শিক মিল পাচ্ছেন এখন পর্যন্ত? আমরা অনেকগুলো রাজনৈতিক দল বাংলাদেশে এখন পর্যন্ত রয়েছে, নাম মেনশন করছি না, কিন্তু আমরা দেখেছি যে মোটা দাগে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে তারা আমাদের সহযোগী, বন্ধু, প্রতিম। অনেক ক্ষেত্রে হয়তো তাদের সঙ্গে আমাদের প্রতিযোগিতার সম্পর্ক রয়েছে, কিন্তু নির্বাচনের প্রেক্ষাপটে অনেকের সঙ্গেই হয়তো অনেক কথাই তো হয় আমাদের মধ্যে। তো নির্বাচনের যখন সময়টা ঘনিয়ে আসবে তখন আসলে আরও পরিষ্কারভাবে এই জিনিসটা ধরা দেবে যে কারা আমাদের সঙ্গে আছেন, কারা আমাদের সঙ্গে নাই। এই জোট যে শুধু একেবারে ঘোষণা দিয়ে হতে হবে বিষয়টা এমনটাও তো নয়, অনেক কিছুই হতে পারে নির্বাচনের প্রেক্ষাপটে। আমরা তো এত আগাম, এত দূর প্রেডিকশন করে বলাটা মুশকিল। সে জায়গায় একটুখানি জানতে চাই যে বিদ্যমান রাজনৈতিক দল যেগুলো আছে তারা কেমন ওয়েলকাম জানিয়েছে নতুন এই রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে? Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. আমরা ফ্যাসিবাদ বিরোধী যতগুলো পক্ষ আছে সকল পক্ষকেই আমরা বন্ধু মনে করি। বিএনপি, জামাত, বামপন্থী সংগঠনগুলো, গণ অধিকার পরিষদ, গণসংহতি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সকল রাজনৈতিক দল তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে। আমাদের আত্মপ্রকাশের যে অনুষ্ঠান সেখানেও তাদের প্রতিনিধিরা গিয়েছেন, আমাদের সঙ্গে তাদের বিভিন্ন সময়ে ওঠা বসা হয়েছে, কথাবার্তা হয়েছে। এটা সত্য যে অনেকগুলো জায়গায় আমাদের কর্মসূচির লক্ষ্য বা আদর্শিক জায়গায় আমাদের পজিশন ভিন্ন ভিন্ন রয়েছে, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক এবং সেই জায়গা থেকে আমরা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের দিক থেকে আমরা আশানুরূপ আমরা ওয়েলকাম পেয়েছি এবং আমরা আশা করব যে বাংলাদেশে নতুন যে রাজনৈতিক বাস্তবতার কথা আমরা বলেছি, যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল হানাহানি মারামারির বাইরে গিয়ে জনগণের পক্ষে পলিসি নির্মাণের যে রাজনীতি, সেই রাজনীতি তারা অগ্রসর হবে, সেই রাজনীতিটাই সকল দল করবে এবং সেই জায়গা থেকেই আমরা একমত হব। কিছুদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে আলোচিত হয়েছে যে আপনাদের একজন নেতা জনাব হাজনাত আব্দুল্লাহ কয়েকজন অন্যান্য দলের রাজনৈতিক নেতার সঙ্গে উর্দু ভাষায় কথা বলছেন, সেটা নিয়ে আপনাদের কিছু বলার আছে? বাংলাদেশের মানুষেরা অনেকেই বহুভাষা চর্চার মধ্য দিয়ে গিয়েছেন। আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের কথা বলি, তিনি 18টা ভাষা কি তারও বেশি ভাষার পণ্ডিত ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনিও অনেক ভাষার পণ্ডিত ছিলেন। অনেকেই অনেক ভাষায় কথা বলে থাকেন। বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতবর্ষ ছিল এবং ভারতবর্ষে অনেক ভাষা ছিল, বাংলাদেশের অনেক মানুষই ইংলিশে কথা বলে থাকেন। এই বিষয়টাকে আমরা যদি দেখি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কারো আনুগত্য আছে এবং তিনি বহু ভাষা চর্চা করছেন, সেটাকে আমি খারাপ হিসাবে দেখি না। বরং আমাদের যেটা হওয়া উচিত, মাতৃভাষার প্রতি আমাদের শ্রদ্ধার জায়গাটুকু কতটুকু এবং আমরা মাতৃভাষাটাকে প্রাধান্য দিয়ে আমরা প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারছি কিনা সে জায়গায় আমাদের মনোযোগ দেওয়া দরকার। আমরা বাংলা ভাষাকে প্রাতিষ্ঠানিকরণ করতে পারি নাই। আমাদের অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আমরা আসলে অনেকগুলো বিষয়ই বাংলার আশ্রয় নিতে পারিনি। যেমন আপনার যে প্রোগ্রামটাতে আমরা এসেছি সেটাও আমরা বাংলা করতে পারিনি। আপনার প্রোগ্রামের নাম স্টেট কার্ড, ইংলিশ শব্দ, যেটার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। ভাষার ক্ষেত্রে বৈচিত্র্য থাকবে, এই বৈচিত্র্য মেনে নিয়ে আমাদেরকে আগাতে হবে। বরং আমাদেরকে দেখতে হবে যে আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের আহ্বায়ক যেমনটি বলেছেন যে বাংলাদেশে আমরা ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী যে রাজনীতি সেটা আমরা করতে চাই না, কিন্তু এই রাজনীতি কোনো ভাষার সঙ্গে সংশ্লিষ্ট সেটাও আমরা মনে করি না। আমরা বরং মনে করি এটি নীতি আদর্শের সঙ্গে সম্পৃক্ত এবং সেই নীতি আদর্শের প্রেক্ষাপটেই যারা বাংলাদেশের পক্ষে থাকবেন তাদের বহু ভাষা চর্চাকে আমি খারাপ হিসেবে দেখি না। এখন আসলে নানা ধরনের অকারেন্স বাংলাদেশে হচ্ছে যেখানে আসলে কোনো অথরিটি নেই। দেখা যায় যে তৌহিদি জনতা নাম দিয়ে কোনো একটা
মব জাস্টিস করা হলো, কিছু মানুষ গিয়ে একটা কিছু করে ফেললো, তারপর আসলে বোঝাই যাচ্ছে না কে শুরু করেছে বা কি করেছে। সেই ব্যাপারগুলো নিয়ে আসলে আপনাদের অবস্থান কি? বাঙালি সংস্কৃতি যদি এখন অনেকেই ভয় পান যে পয়লা বৈশাখ আসলে উদযাপিত হতে পারবে কিনা, ভ্যালেন্টাইন্স ডে যেমন উদযাপিত হতে পারলো না, তো ভ্যালেন্টাইন্স ডে হয়তো বাঙালি সংস্কৃতি না, কিন্তু কেউ যদি সেটা করতে চায় সেটাকে আসলে বাধা দেওয়ার মতো কোনো অথরিটি থাকবে কিনা, এরকম নানা ধরনের প্রশ্ন, নানা মতের মানুষ রয়েছে। আপনাদের অবস্থানটা আসলে কি হবে? বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতি, গান বাজনা, নাটক সবকিছু নিয়ে আপনারা কেমন উদার থাকবেন? আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের আবহমান কাল ধরে চলে আসে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষের যে মূল্যবোধ, সামাজিক পরিস্থিতি, প্রত্যেকটা বিষয়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুরাগের প্রতি আমরা যেমন শ্রদ্ধাশীল, বাংলাদেশের মানুষের মধ্যে যারা সংস্কৃতি চর্চার সঙ্গে আছেন তাদের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। আমরা বরং যেটা দেখি যে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত অনেকগুলো নামেই অনেকে অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, শুধু তৌহিদি জনতা নামে নয়, এমন অনেক নামেই এসেছেন, স্থানীয় জনতা নামে এসেছেন, হয়তো কোনো একটা কলেজের শিক্ষার্থীরা তাদের ব্যানারে এসেছেন, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসেছেন, আরও অনেক ব্যানারে অনেকেই এসেছেন যারা আন্দোলন সংগ্রামগুলো করেছেন। আমরা আসলে আন্দোলনের ইসেন্সটা কি সেটাকে আমরা গুরুত্ব দিতে চাই। যদি এমনটা হয় যে বাংলাদেশের যে বিদ্যমান আইনের কাঠামো সেটার পরিপন্থী হয়ে কেউ কোনো সিদ্ধান্ত নিতে চায় এবং জনগণের উপরে সেই সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়ার মতো মনোভাব তৈরি করতে চায়, সেই ফেসিবাদী মনোভাবকে অবশ্যই আমরা টলারেট করব না। আমরা বরং বাংলাদেশে সকল মানুষ, বাঙালি নন বাঙালি যারাই আছেন, তাদের সকলের যে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আছে সেটাকে আমরা রক্ষা করার পক্ষে। যারা পাহাড়ের বাসিন্দা আছেন তাদের যে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য সেটার আমরা যেমন পক্ষে, একই সাথে বাংলাদেশে নানা ঘরানার মুসলমানরা আছেন, তাদের নানা ধরনের সাংস্কৃতিক চর্চা আছে, সেগুলোকে আমরা রক্ষা করার পক্ষে। এবং একই সাথে বাংলাদেশ 12 মাসের বাংলাদেশ, 6 ঋতুর বাংলাদেশ, আমাদের অনেকগুলো ঋতুর সাথে আমাদের কিছু কালচার জড়িয়ে আছে, আমাদের সংস্কৃতি জড়িয়ে আছে, সেগুলোর প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা মনে করি যে সেই কালচারগুলোকে আমাদের ওন করা দরকার, সেটাকে আমাদের বাঙালিয়ানার ভিতর দিয়ে আমাদের ওন করা দরকার। আমরা জাতিগত জায়গায় আমাদের পরিচয়কে আমরা বাংলাদেশি হিসেবে ধারণ করতে চাই। আমরা মনে করি যে আমাদের নাগরিকত্ব, আমাদের জাতিসত্তার জায়গা থেকে আমরা বাংলাদেশি এবং নৃতাত্ত্বিক জায়গা থেকে আমরা বাঙালি, এবং আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাঙালি নন। সে জায়গায় সকলের সাংস্কৃতিক যে স্বাতন্ত্র্য আছে সেটাকেই আমরা রক্ষা করার পক্ষে। তার মানে মাজার ভাঙা যে বলেন, তার মানে নানা ধরনের আদিবাসীদের উৎসব পার্বণ বন্ধ করার চেষ্টা যে বলেন, লালনের আখড়ায় আক্রমণ বলেন, সেটাকে আপনারা নিন্দা জানাচ্ছেন? আমরা সবসময় এটা বলে এসেছি যে কারো সাংস্কৃতিক যে অধিকার তার উপরে কোনো আগ্রাসন চালানো যাবে না। মাজারের উপরে আক্রমণ কেউ করতে পারে না। মাজারের বিষয়ে অনেকের রীতিমত থাকতে পারে, নীতিগত জায়গা থেকে, অনেকের ইসলামিক বোঝাপড়ার জায়গা থেকে মাজারকে তারা অনেকভাবেই ব্যাখ্যা করতে পারেন, কিন্তু তার উপরে আক্রমণকে আমরা কোনোভাবেই আমরা এটাকে সঠিক মনে করি না। আমরা বরং মনে করি সেটা হলো যে সকলের যে অধিকার আছে সে অধিকারের জায়গা থেকে, বোঝাপড়ার জায়গা থেকে বাংলাদেশের মানুষেরা তাদের যে নাগরিক অধিকার সেটা বুঝে পাক। এই প্রশ্নটা নিশ্চয়ই আপনিও অনেকবার শুনেছেন যে আপনাদের দলের ফান্ডিং কোত্থেকে আসছে, টাকার উৎসকে, সেটা নিয়ে নানা ধরনের মানুষ নানা ধরনের কথা বলছেন। আপনারা কি করে এত বড় আয়োজন করে আত্মপ্রকাশ করতে পারেন, কিভাবে ইন্টারকন্টিনেন্টালে আপনারা ইফতার পার্টির আয়োজন করতে পারেন? সেই জায়গায় জনাব নাহিদ ইসলাম, আপনাদের দলের আহ্বায়ক, তিনি বলেছেন যে পার্টির ডোনারদের পরিচয় প্রকাশ করলে আসলে অন্য কোনো দল ক্ষমতায় আসলে তাদের প্রতি প্রতিশোধ পরায়ণ হতে পারে। সেই একই যুক্তি তো আসলে যে কোনো দলের ক্ষেত্রে খাটে। সেই যুক্তি দেখিয়ে যদি বিএনপি তাদের টাকার উৎস সেই জিনিসটা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে? আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমাদের যারা সদস্যরা আছি, আমাদের মাসিক চাঁদা আছে এবং এককালীন কিছু চাঁদার ব্যবস্থা আমরা রেখেছি। আমাদের শুভাকাঙ্ক্ষীরা অনেকেই আছেন যারা রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকে আমাদেরকে হেল্প করে থাকেন, তাদের অনুদান দিয়ে থাকেন। আমাদের যে রাজনীতি আছে সেই রাজনীতির প্রতি তারা শ্রদ্ধাশীল। সে জায়গা থেকে তারা মনে করেন যে এই রাজনীতিকে এগিয়ে নিতে হলে, বাংলাদেশের মানুষের কাছে রাজনীতিকে পৌঁছাতে হলে আর্থিকভাবে আমাদেরকে সাহায্য করা প্রয়োজন। সেই জায়গা থেকে আমাদেরকে সাহায্য করে থাকেন। আমরা মনে করি যে আমাদের ক্রাউড ফান্ডিংয়ের ব্যবস্থা রয়েছে এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেখানে ক্রাউড ফান্ডিং কি মাঝে মাঝে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগও নিশ্চয়ই পেয়েছেন আপনারা নানা জায়গায়। আমরা এই জায়গাটাতে খুব স্পষ্ট করে বলতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কোথাও কাউকে জোরপূর্বক যুক্তিতে টাকা আদায় করা হয় সেটাকে তো অবশ্যই আমরা অনুদান হিসেবে স্বীকার করি না। যদি কোনো ব্যক্তি জোরপূর্বক কারো থেকে কোনো অর্থ আদায় করে থাকেন এবং আমরা যদি প্রমাণ পাই, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। আমরা যেটা চাই, আমাদের রাজনীতির প্রতি বোঝাপড়া আছেন এমন মানুষেরাই তারা আমাদের সহযোগী হয়ে উঠুন। এবং এই জায়গায় আমরা
বাংলাদেশের সকল মানুষের কাছে আহ্বান জানাই তারা যেন তাদের বুদ্ধি, পরামর্শ, আর্থিক সাহায্য সবকিছু নিয়ে আমাদের পাশে দাঁড়ান। অতএব আমরা যে স্বচ্ছতার কথা বলেছি, জবাবদিহিতার কথা বলেছি, সে জায়গাটাতে আমরা আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার থাকবার চেষ্টা করব। বাহ, যদি আপনারা ক্ষমতায় আসতে পারেন স্বপ্ন অনুযায়ী, কেমন বাংলাদেশ আসলে আপনারা উপহার দিতে চাইবেন জনগণকে? বাংলাদেশের মানুষ তারা দীর্ঘ সময় ধরে এখানে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, আজাদির আন্দোলন, ৭১-এর মুক্তি সংগ্রাম, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা আমরা বলেছিলাম। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. কিন্তু আমরা ৭২-এর যে সংবিধান পেলাম সেখানে এক ব্যক্তির কাছে ক্ষমতাকে কুক্ষিগত করা হলো এবং বাংলাদেশের বিচার বিভাগ এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে ন্যায় বিচারের প্রশ্নে তেমন ভালো উদাহরণ তৈরি করতে পারেনি। বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিয়ে অন্যান্য যে প্রশাসন তারা সেবাদায়ী প্রতিষ্ঠান হয়ে উঠতে পারেনি। বাংলাদেশ স্বাস্থ্য, শিক্ষা এবং শিল্প, অন্য অনেকগুলো বিষয় আছে যে জায়গাগুলোতে আমরা স্বনির্ভর হয়ে উঠতে পারতাম, কিন্তু তেমনটা আমরা হয়ে উঠতে পারিনি। আমরা মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি কখনো ক্ষমতায় আসে তাহলে নাগরিকের যে মর্যাদা এবং নাগরিকের যে অধিকার সেই প্রশ্নে আমরা অটুট থাকব এবং একই সাথে মানুষের স্বার্থের পক্ষের যে পলিসি, সে পলিসি নির্মাণের রাজনীতিটা আমরা এখন থেকে করতে চাই এবং সেই জায়গায় সেবাদায়ী যত প্রতিষ্ঠান আছে সেটা যেন মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। মানুষকে যেন দিনের পর দিন জুতার তলা ক্ষয় করে সরকারি অফিসে এসে ঘুরতে না হয়, মানুষকে বিচারালয়ে যে ভোগান্তির মুখে পড়তে হয় এটা যেন মানুষকে পড়তে না হয়। সরকারি হাসপাতালগুলো সেগুলোতে অনেক ক্ষেত্রেই আমাদের ডক্টররা অনেক এফিসিয়েন্ট, তারা দক্ষ, কিন্তু সেখানকার পরিবেশ অনেক সময়ই দেখা যায় সরকারি হাসপাতালের এখানে থুতু সেখানে ময়লা, এই পরিবেশটা আমরা দেখতে চাই না। আমরা চাই যে এই জিনিসগুলোতে একটা পরিবর্তন আসুক। বাংলাদেশের শিক্ষা কাঠামো, এই শিক্ষা কাঠামোর মধ্য দিয়ে দেখা যায় যে কেরানি তৈরির একটা শিক্ষা কাঠামো আমাদেরকে ব্রিটিশরা উপহার দিয়ে গেছে। আমরা সে জায়গায় থাকতে চাই না, বরং আমাদের যে শিক্ষা কাঠামো এটার মধ্য দিয়ে গবেষক তৈরি হোক। বাংলাদেশের মানুষেরা তারা যেন তাদের বুদ্ধিভিত্তিক জায়গায় গোটা বিশ্বের বুকে নেতৃত্ব দিতে পারে, এমন একটা বাংলাদেশ আমরা পেতে চাই। গোটা বঙ্গীয় বদ্বীপের যে স্বাতন্ত্র্য সেটাকে আমরা রক্ষা করে চলতে চাই। আমাদের অনেকগুলো স্বপ্নের জায়গায় রয়েছে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি। বাংলাদেশকে মানুষেরা যে নতুন করে পেতে চেয়েছেন, যে সেকেন্ড রিপাবলিকের কথা আমরা বলেছি, তেমনভাবে আমরা বাংলাদেশকে পেতে চাই। আমাদের এখানে ক্ষমতার যে পরিবর্তনটা হবে সেটা শান্তিপূর্ণ উপায়ে করার যে ব্যবস্থা, সেটা কিন্তু আমাদের বাংলাদেশে সবসময় থাকে নেই, সেটা যেন থাকে। বাংলাদেশে যেন কেউ কখনো স্বৈরাচারী হয়ে না ওঠে, কখনো যেন ফেসিবাদী হয়ে না ওঠে, তেমন একটা কাঠামোর মধ্য দিয়ে আমরা যেতে চাই। এরকম অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা আসলে আগাই, যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষেরা দেখেন, আমরাও দেখি, এবং আমরা যদি ক্ষমতায় আসতে পারি সেগুলো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের দলের নেতৃত্ব নিয়ে কিভাবে আসলে নেতৃত্ব আসবে, কাদের নিয়ে গঠন করা হবে, এগুলো নিয়ে খুব স্বাভাবিকভাবে একটা নতুন দল গঠনের ক্ষেত্রে একটু টানাপোড়েন নিশ্চয়ই থাকে। সাবেক শিবির নেতাদেরকে আপনাদের দলে নেওয়া হবে কিনা এটা নিয়েও কথা ছিল, তারপর আসলে নেওয়া হলো না, এটা কেন? এবং আপনাদের আত্মপ্রকাশের দিন মঞ্চে একটা ঠেলাঠেলির দৃশ্যও আমরা দেখেছি। এরকম ঠেলাঠেলিকে এটাকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এবং ভেতরে কি ঠেলাঠেলিটা আরও বেশি না কি আসলে? আমরা জাতীয় নাগরিক কমিটিতে যারা ছিলাম আমরা বলেছি যে আমরা বাইনারির যে রাজনীতি সেটা আমরা করব না, এবং কারো পূর্বতন রাজনৈতিক পরিচয়কে আমরা প্রধান করে দেখতে চাইনি। সেক্ষেত্রে সাবেক শিবির হবার কারণে কাউকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে এমন কোনো অভিযোগ আমরা মনে করি যে শুধুমাত্রই ভুলভ্রান্তি নয়, আমাদের প্রতি নিরেট মিথ্যাচারও। কারণ আমাদের দলে যখন শিবির করে এসেছেন এরকম দুই একজন যুক্ত হয়েছিলেন, যদিও তার পূর্বে শিবির করে এসেছেন এরকম অনেকে আমাদের সঙ্গে যুক্ত এখনও আছেন, তখনও ছিলেন। তারা যখন যুক্ত হলেন, যখন পত্রিকায় তাদের বিষয়টা নিয়ে কথা হলো, আমরা আমাদের পক্ষ থেকে রিজয়েন্টার দিয়েছিলাম যে না, আমাদের কোনো বাইনারি রাজনীতির মধ্যে আমরা যেতে চাই না, পূর্বতন রাজনৈতিক পরিচয় আমাদের এখানে মুখ্য হতে পারে না, বরং আমরা এখন যে আদর্শ নিয়ে আমরা রাজনীতি করতে চাই সে আদর্শের প্রতি যাদের কমিটমেন্ট রয়েছে তাদেরকে নিয়ে আমরা আমাদের সামনের দিনে এগিয়ে যেতে চাই। সেক্ষেত্রে পূর্বতন রাজনৈতিক পরিচয় আমাদের জন্য কোনো মুখ্য বিষয় ছিল না। এবং আপনি ঠেলাঠেলের যে কথাটা বলেছেন, আমরা মনে করি যে এখনো পর্যন্ত আমাদের যে ডেকোরাম এবং আমাদের যে গঠন প্রক্রিয়া সেখানে আমরা চেষ্টা করেছি যে যথাসম্ভবভাবে এটা জনগণের কাছে একটা প্রেজেন্টেবল ওয়েতে আমরা যেন প্রেজেন্ট করতে পারি, তেমন একটা জিনিস আমরা তৈরি করতে চাই। আমরা চেষ্টা করব যে আমাদের মধ্যে
থেকে এবং আমাদের মিছিলগুলোতে যেন সুশৃঙ্খলভাবে এগুলো আমরা পরিচালিত করতে পারি। এবং আমি মনে করি না যে ঠেলাঠেলির কথা আপনি বলছেন সেটা খুব বড় পর্যায়ের কিছু ছিল এবং সেখানে কোনো তিক্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। অবশ্যই জায়গার সংকুলন হওয়া না হওয়ার একটা ব্যাপার অনেক সময় থাকতে পারে। আমরা মনে করি যে এই বিষয়গুলোকে আমরা সময়ে সময়ে আরও পরিশীলিত রূপে উপহার দিতে পারব। বাহ, আক্তার ভাই, আপনাদের দল যখন গঠন হলো তখন আপনারাও বলেছেন এবং জনগণও আসলে দীর্ঘদিন পর একটা নতুন রাজনৈতিক দল নতুন আশা নিয়ে জনগণের কাছে আসলো। সেই জায়গা থেকে একটুখানি যদি জানতে চাই, নিশ্চয়ই আপনারা ভোটের সময় আরও স্পেসিফিক্যালি বলবেন, কিন্তু ভোট খুব বেশি দেরি নয় বলেই আমাদের বিশ্বাস। আপনারা কিভাবে আসলে আমাদের প্রচলিত ধারার যে রাজনৈতিক দলগুলো এতদিন আমরা দেখেছি তাদের সবার থেকে আলাদা, এবং আপনারা কিভাবে আসলে মানুষের স্বপ্নগুলো, দেশকে নিয়ে স্বপ্নগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যাবেন, কি বলবেন দর্শকদের জন্য? শেষ প্রশ্ন এটা। বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা অলরেডি সমৃদ্ধ হয়েছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনগণের পক্ষ হয়ে তাদের যে প্রতিশ্রুতির জায়গাগুলো আছে সেগুলোকে তারা বাস্তবায়নের মধ্য দিয়ে যেতে পারেনি। এবং আমরা নতুন নেতৃত্বের কথা বলেছি, বাংলাদেশকে নতুনভাবে সাজানোর আমরা কথা বলেছি। আমরা অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে যেতে চাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অধিকাংশই অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার দিকে অনেকটাই পিছিয়ে রয়েছে এবং একই সাথে আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে জনগণই যেন মুখ্য হয়ে ওঠে এমন একটা রাজনীতি আমরা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই। সে জায়গায় বাংলাদেশের মানুষ এই গণঅভ্যুত্থানের যে নেতৃত্ব তাদের উপরে যেমন গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আস্থা রেখেছেন এবং আমরা বিশ্বাস করি সামনের দিনেও তারা আমাদের উপরে আস্থা রাখবেন এবং নতুন যে বাংলাদেশ আমরা পেতে চাই সে বাংলাদেশের তারা সারথি হতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আক্তার ভাই আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ, নিশ্চয়ই আবার দেখা হবে স্ট্রেট কাট প্রশ্নের স্ট্রেট কাট উত্তর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি।